শিক্ষার্থীরা, তোমরা যারা বার্ষিক পরীক্ষায় সর্বোচ্চ ভালো ফলাফল পেতে চাও, তোমরা আমাদের এই আর্য পাঠশালা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেলে তোমরা তোমাদের বার্ষিক পরীক্ষার আগের রাতে সকল বিষয়ের গুরুত্বপূর্ণ সাজেশন পেয়ে যাবে। আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আর্য পাঠশালার নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের সাথে আলোচনা করতেছিলাম তোমাদের যে বিজ্ঞান বই রয়েছে সেই বিজ্ঞান বইয়ের গুরুত্বপূর্ণ যে দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলো রয়েছিল সাজেশনে, সেগুলো নিয়ে এবং সেগুলোর সমাধান আমি তোমাদের সাথে আলোচনা করতেছিলাম। পর্বকে আমি তোমাদের সাথে তোমাদের 1 থেকে 3 পর্যন্ত বেশ কয়েকটি 3টি প্রশ্ন আলোচনা করেছি এবং তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো তারই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের সাথে 4 নাম্বার যে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব এবং তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখো, তোমাদের 4 নাম্বার দেখো, একটি প্রশ্ন বলা হয়েছে যে প্রত্যেকটি মৌল দেওয়া রয়েছে এবং এখানে একটা খণ্ডিত পর্যায় সারণী দেওয়া রয়েছে। ক নাম্বার বলা হয়েছে XYZ মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস দেখিয়ে পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করো। খ নাম্বার হচ্ছে পারমাণবিক আকার এর পর্যায়ভিত্তিক ধর্ম দৃশ্যপটে উল্লিখিত গ্রুপ এবং পর্যায় যে সাহায্যে বিশ্লেষণ করতে বলা হয়েছে। 5 নাম্বার বলা হয়েছে যে জীবদেহের প্রতি গুরুত্বপূর্ণ জৈব রাসায়নিক পদার্থ বৃহদাকার যৌগিক অণু আমাদের দেহ গঠন, রক্ষণাবেক্ষণ, বিভিন্ন জৈবিক ক্রিয়া ঘটাতে সহায়ক হিসেবে কাজ করে। ক নাম্বার বলা হয়েছে দৃশ্যপটে অণুর সংশ্লেষণের পদ্ধতি ধাপগুলো ব্যাখ্যা করতে বলা হয়েছে। খ নাম্বার বলা হয়েছে দৃশ্যপটে অণুগুলো বিভিন্ন শারীরবৃত্তীয় ভূমিকা পালন করে ব্যাখ্যা করো। গ নাম্বার হচ্ছে মুকুল রতনকে বলল যদি 300 কেলভিন তাপমাত্রায় থাকা একটি ধাতব পাত্রের দৈর্ঘ্য যদি কত হয় 5 সেন্টিমিটার, প্রস্থ যদি 3 সেন্টিমিটার এবং তাপমাত্রার পরিবর্তে যদি 350 কেলভিন হয় উন্নীত করা হয়, তাহলে প্রত্যেক স্কেলের ক্ষেত্রফল যদি 15.2 সেন্টিমিটার স্কয়ার হয়, তাহলে রতন যখন হিসাব করবে তখন পাত্রটির প্রসারণ সহগ কত হবে তা বের করতে বললো এবং মুকুল রতনের হিসাব দেখে বলল সে তার উত্তরটি সঠিক বলেছে। ক নম্বর বলা হয়েছে দৃশ্যপট থেকে রতন যে পাত্রটির ক্ষেত্রে প্রসারণ ব্যবহার করেছিল সেটি নির্ণয় করো। এবং খ নম্বর প্রশ্ন বলা হয়েছিল যে দৃশ্যপটের পাত্রটির দৈর্ঘ্য প্রসারণ সহগ কত হবে এবং পাত্রটির আয়তন শতকরা কতটুকু পরিবর্তন হবে সেটা বের করতে বলা হয়েছে। তো আমাদের দেখো 7 নম্বর যে প্রশ্নটি ছিল, দেখো পানি একটা তোমরা দেখতে পাচ্ছ কি সম্পৃক্ত একটা অঞ্চল দেখতে পাচ্ছ, এখানে মোটামুটি একটা চিত্র দেওয়া রয়েছে এবং উপরে হচ্ছে সম্পৃক্ত অঞ্চল, এটা হচ্ছে পানির স্তর আর এটা হচ্ছে কি অপরস্য স্তর আর কি। বলা হয়েছে চিত্রে এ এবং বি অংশ দ্বারা চিহ্নিত নির্দেশ করে বি অংশের বর্ণনা দাও এবং এ বি এর মধ্যে পার্থক্য তুলনামূলক ব্যাখ্যা করতে বলছে। তো চলো এগুলো আমরা উত্তর দেখে নিই। প্রত্যেকটা প্রশ্ন আমরা সুন্দর করে পড়ে নিলাম, এখন আমরা এগুলোর উত্তর দেখে নিব। চলো উত্তর দেখে নিই। তো দেখো 4 নম্বর প্রশ্নে বলা হচ্ছে দৃশ্যপটে এক্স মৌলটি হলো রুবিডিয়াম, যার প্রতীক হচ্ছে আরবি। রুবিডিয়ামের ইলেকট্রন বিন্যাসে এটা হচ্ছে 37 নম্বর মৌল। এটা ইলেকট্রন বিন্যাস যদি করি তাহলে এটা আসবে 1s স্কয়ার 12s স্কয়ার 2p6 3s স্কয়ার 3p6 এবং 3d10 4s স্কয়ার 4p6 5s1। দেখো তোমরা সর্বশেষ শক্তিতে কটা ইলেকট্রন রয়েছে বলো তো? একটি। আর আমরা জানি কিন্তু রুবিডিয়াম হচ্ছে কি 1 নং গ্রুপের মৌল, তাই না? আচ্ছা, সর্বশেষ শক্তিস্তরের ইলেকট্রন সংখ্যা একটি, সুতরাং রুবিডিয়াম 1 নং গ্রুপের মৌল। রুবিডিয়াম পরমাণুতে ইলেকট্রনের 5টি প্রধান শক্তিস্তরে বিদ্যমান, সুতরাং রুবিডিয়ামের অবস্থান পর্যায়ের পঞ্চম পর্যায়ে, অর্থাৎ আমরা দেখো লাস্টে যেই সংখ্যাটা পাইছি এটা মূলত 5 না, এই 5 হচ্ছে এটা পর্যায় নাম্বার আর উপরে যে সংখ্যাটা রয়েছে অর্থাৎ এস অরবিটালে একটা ইলেকট্রন রয়েছে, তার জন্য গ্রুপ হচ্ছে 1 আর পর্যায় হচ্ছে কত 5। দৃশ্যপট 2 মানে ওয়াই মৌলটি হচ্ছে কি সিলিকন, এসআই প্রতীক, ইলেকট্রন বিন্যাস করলে 14, তাহলে 1 স্কয়ার 2 স্কয়ার 2p6। এখানে দেখো 3s 3 নাম্বার অরবিটালে এস এবং পি অরবিটাল আছে। আমরা জানি গ্রুপ নির্ণয়ের জন্য এস আর পি কে যোগ করে আবার 10 যোগ করতে হয় এক্সট্রা ভাবে, তাহলে 2 আর 2 যোগ করলে কত 4, 4 যোগ 10 ইকুয়াল টু কত 14, তাহলে গ্রুপ 14 আর পর্যায় কত বলো তো পর্যায় 3। তো এটাই ব্যাখ্যা করব। সিলিকনের ইলেকট্রন বিন্যাসের প্রধান শক্তিস্তরের 3টি, সুতরাং সিলিকনের তৃতীয় পর্যায়ের মৌল, কারণ লাস্টে আছে 3 তার জন্য। সর্বশেষে তৃতীয় শক্তিস্তরের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 4টি, এটি পি ব্লক মৌল। সুতরাং এখানে গ্রুপটা হবে কত, এই যে 2 আর 2 যোগ করলে 4 আর 10 টাকা নিতে হবে, তাহলে 10 যোগ 4 ইকুয়াল টু 14, তাহলে 14 নং গ্রুপের মৌল। সেম ভাবে জেড মৌলটা বের করব। জেড মৌলটা হচ্ছে ক্লোরিন, তাই না? তো ক্লোরিনের যদি ইলেকট্রন বিন্যাস করি এটা 17, তাহলে 1 স্কয়ার 2 স্কয়ার 2p6 এবং 3 স্কয়ার এবং 3p5। দেখো এটাকে আমি মার্ক করছি। এখানে দেখো পর্যায় হচ্ছে 3, কিন্তু গ্রুপ কত বলো তো? গ্রুপ হচ্ছে এসপি, বুঝেন? এস হচ্ছে 2টা, পি হচ্ছে 5টা, 5 মানে 2 আর 5 হচ্ছে 7টা আর 10 টাকা নিতে হবে, তাহলে কত 17টা। তাহলে ক্লোরিনের সর্বশেষ শক্তিস্তরে 3টি ইলেকট্রন, সুতরাং ক্লোরিন তৃতীয় নম্বরের পর্যায়ের মৌল। সর্বশেষ শক্তিস্তরে 3টি শক্তিস্তরের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 7 এবং এটি পি ব্লক মৌল, সুতরাং এটি গ্রুপ হবে 10 যোগ 7 ইকুয়াল টু 17 নং গ্রুপের মৌল। খ নম্বর বলা হয়েছিল পারমাণবিক আকার একটি পর্যাবৃত্ত ধর্ম, দৃশ্যপটে উল্লিখিত পর্যায়ে তৃতীয় এবং গ্রুপ 1 এদের আলোকে নিম্নে ব্যাখ্যা করা হলো। পর্যাবৃত্তিক সম্পর্ক, মৌলসমূহের পরমাণুর আকার একটি পর্যাবৃত্তিক ধর্ম। যে কোনো পর্যায়ে যতই বাম থেকে ডানে দিকে যাওয়া যায় পারমাণবিক সংখ্যা ততই বাড়ে, পরমাণুর আকার ততই হ্রাস পায়। এর কারণ হচ্ছে একই পর্যায়ের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে একটি করে ইলেকট্রন যুক্ত হয়, কিন্তু ইলেকট্রনের স্তর বড় বা বাড়ে না, অর্থাৎ নিউক্লিয়াস থেকে ইলেকট্রন শক্তি স্তরের দূরত্ব স্থির থাকে। পারমাণবিক সংখ্যা বৃদ্ধির বা অর্থ হচ্ছে নিউক্লিয়াসে ধনাত্মক আধানের বৃদ্ধি, ফলে
ইলেকট্রন সমূহ নিউক্লিয়াস কর্তৃক আরো জোরে আকৃষ্ট হয়, এর কারণেই পরমাণুর আকার তথা পারমাণবিক আকার হ্রাস পায়। তার আমরা একটা ক্রম দিব, প্রথমে সোডিয়াম, তারপর ম্যাগনেসিয়াম, তারপরে অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন। এখানের মধ্যে সব থেকে আকার বড় হচ্ছে কার? সোডিয়ামের। দেখো এটা একই পর্যায়ের বাম থেকে ডানে মূল 3 নং পর্যায়ে নিয়ে কথা বলতেছি আর কি। এবার চলে আসেন গ্রুপ ভিত্তিক সম্পর্ক। একই গ্রুপের উপর থেকে নিচে আসার বেলায় পরমাণু ইলেকট্রনের সংখ্যা নতুন কক্ষপথ বা শক্তি স্তরে যুক্ত হয়, ফলে পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায়। যেমন গ্রুপ 1 স্কেলের ক্ষেত্রে যদি আমরা ব্যবহার করি, যে মৌলগুলোর পারমাণবিক সংখ্যা ক্রমশ বৃদ্ধি পায়, যেমন 1 নং গ্রুপ। তো মৌলগুলোর পারমাণবিক সংখ্যা ব্যাসার্ধের মানে বৃদ্ধির কারণেই ব্যাসার্ধের বৃদ্ধি দেখানো হলো। দেখো এভাবে আমরা মূলত 4 নম্বর প্রশ্নটি সমাধান করতে পারি। চলো আমরা 5 নম্বর প্রশ্ন দেখে নিই। দেখো 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে দৃশ্যপটের অন্য নাম হচ্ছে প্রোটিন। দৃশ্যপটের আমাদের একটা অণুর নাম ব্যাখ্যা করা হচ্ছিল, এটার নাম হচ্ছে প্রোটিন। নিচে প্রোটিন সংশ্লেষণের ধাপগুলো বর্ণনা করা হলো। দেখো 1 নম্বর পয়েন্ট, শুরুতে নিউক্লিয়াস ডিএনএ রূপান্তরিত হয়, অর্থাৎ এম আরএনএ তে পরিণত হয় এবং এম আরএনএ নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে বের হয়ে আসে এবং রাইবোজোমের ছোট্ট অংশের সাথে যুক্ত হয়। এরপর সাইটোপ্লাজমে থাকা বিভিন্ন যে অ্যামাইনো অ্যাসিডগুলো থাকে সেগুলো টিআরএনএ একটি করে রাইবোজোমে নিয়ে আসে এবং আরএনএ প্রতিলিপনের সাথেই রাইবোজোম প্রোটিন চেইনে অ্যামাইনো অ্যাসিড যুক্ত করে। তো অ্যামাইনো অ্যাসিড হচ্ছে যে অ্যামাইনো অ্যাসিড থেকে টিআরএনএ রাইবোজোম বাইরে বের হয়ে আসে। এভাবে অসংখ্য অ্যামাইনো অ্যাসিড রাইবোজোমে যখন লম্বা একটি শিকল গঠন করে, তখন এমআরএনএর প্রতিলিপন শেষ পর্যায়ে পৌঁছায়, তখন অ্যামাইনো অ্যাসিডের শিকল অর্থাৎ প্রোটিনের সংশ্লেষণের প্রাপ্তি ঘটে, মানে সমাপ্তি ঘটে আর কি। তো এটাকে আমরা একটা এরকম ডায়াগ্রাম চিত্রের মধ্যে দেখাতে পারি। এটি নিম্নের প্রবাহ চিত্রের মধ্যে দেখানো হলো। প্রথমে কি ডিএনএ থেকে আরএনএ থেকে কি এমআরএনএ, তারপরে হচ্ছে প্রোটিন সংশ্লেষণ, এই যে প্রোটিন। তো এভাবে আমরা ক নম্বর প্রশ্ন উত্তরটা দিব। দেখো 4 নম্বর প্রশ্ন, দৃশ্যপটে পি দ্বারা প্রোটিনকে বোঝানো হয়েছে। প্রোটিনের কাজগুলো নিচে ব্যাখ্যা করা হলো। 1 নম্বর কাজ, দেখো প্রোটিনযুক্ত খাবার আমাদের শরীরের শক্তি সরবরাহ করে এবং শারীরিক বৃদ্ধি ও রক্ষণাবেক্ষণ করে থাকে। 2 নম্বর হচ্ছে কোষের ভেতরে ও বাইরে অসংখ্য জৈব রাসায়নিক বিক্রিয়া ঘটাতে সহায়তা করে থাকে। 3 নম্বর হচ্ছে কিছু প্রোটিন হরমোন রাসায়নিক মানে বার্তাবাহক, সেগুলো শরীরের টিস্যু এবং অঙ্গগুলোর সাথে যোগাযোগ সহায়তা করে থাকে। বহিরাগত অণুজীবের সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে প্রোটিন আমাদের দেহের অ্যান্টিবডির তৈরিতে সহায়তা করে থাকে। তো এই ছিল আমাদের যে প্রশ্নটি, সেটার উত্তর। চলো আমরা 6 নম্বর প্রশ্নের উত্তরটা দেখে নিই। দেখো 6 নম্বর প্রশ্নে কয়ে বলা হয়েছিল যে আমাদের বলা হয়েছিল ক্ষেত্র প্রসারণ সহগ কত সেটি বের করতে বলা হয়েছিল। তাহলে দেখো দেওয়া আছে এল আদি দৈর্ঘ্য 5 সেন্টিমিটার এবং প্রস্থ আমরা এটাকে ব্রেড ধরতে পারি, কিন্তু ডাব্লিউ ধরে হয়েছে, তোমরা ইচ্ছা মতো ধরতে পারো 3 সেন্টিমিটার। তাহলে তাপমাত্রা পরিবর্তন হচ্ছে T2 - T1। তাহলে T2 ছিল কত, মানে শেষ তাপমাত্রা হচ্ছে 350 কেলভিন আর আদি তাপমাত্রা ছিল 300, এটা বিয়োগ করলে আসবে 10 মানে 50 কেলভিন এবং আদি ক্ষেত্রফল ছিল 11। আমরা বের করতে পারি কারণ আমরা জানি যে ক্ষেত্রফল সমান হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থ আমরা গুণ করলাম, এটা আসছে আমার লেন্থ ইনটু ব্রেথ আর কি। 5 × 3 = 5 15 সেন্টিমিটার স্কয়ার এবং শেষ ক্ষেত্রফল আমাদের দেওয়া ছিল 15.2 এত সেন্টিমিটার স্কয়ার। আমাদের যে ক্ষেত্রফল সহগ বিটা = 8। তাহলে আমরা জানি, দেখো তো আমরা জানি যে বিটা = a2 - a1 ডিভাইডেড বাই a1 ইনটু T2 - T1। দেখো a2 জায়গায় a2 এর মান 15.2, a1 এর জায়গায় 15 এবং a1 এর জায়গায় 15 আর T2 থেকে T1 বাদ দিলে আসবে 50। এটা ক্যালকুলেট করলে এটা যদি আমরা বিয়োগ করি 0.2 আসবে, এটা যদি আমরা গুণ করি এটা 750 আসবে। আর যদি ক্যালকুলেটর বসিয়ে দাও এটা আসবে 2.767 ইনটু 10⁻⁴। এটা হচ্ছে আমাদের মূলত ক্ষেত্রফল প্রসারণ সহগ অর্থাৎ বিটার মান। চলো আমরা খ নম্বর প্রশ্ন দেখে নিই। খ নম্বর প্রশ্নে বলা হয়েছিল কি, যে আমাদের খ নম্বর প্রশ্নে বলা হয়েছিল যে কত শতাংশ আয়তন বৃদ্ধি পাবে আর কি এটা। তো দেখো আমরা উত্তরটা এভাবে করব যে দেখো আমরা এভাবে উত্তরটি করব যে খ নম্বর ক্ষেত্র প্রসারণ সহগ হচ্ছে বিটা, দৈর্ঘ্য প্রসারণ সহগ হচ্ছে আলফা এবং আয়তন প্রসারণ সহগ হচ্ছে গামা। এটা আমরা জানি যে বিটা = কত 2 আলফা। তো আমরা এখান থেকে যদি আমরা আলফার মানটা বের করি তাহলে আলফা = হবে কি, আলফা = হবে যে এটাকে যদি ডিভাইড করি, দেখো β/2, তাহলে β/2 এটা যদি 2 দ্বারা ভাগ করি এটা আসবে 1.335 ইনটু 10⁻⁴। আবার আমরা জানি আয়তন প্রসারণ সহগ হচ্ছে গামা = 3 আলফা। 3 ছিল, আলফার জায়গায় আলফা ব্যবহার করেছি, এটা আসবে 4.005 ইনটু 10⁻⁴। আবার আমরা জানি গামা = v2 - v1 ইনটু T2 - T1। এখন এখানে যদি আমরা মূলত এখান থেকে যদি গামার মান বসিয়ে দিই, দেখো গামার মান বসিয়েছি, v2 - v1 রাখলাম, v1 রাখলাম, এখানে T2 থেকে T1 বাদ দিলে থাকে 50, এটা বের করছিলাম। আর এখানে এই v2 দ্বারা পরিবর্তিত আয়তন এবং v1 দ্বারা প্রাথমিক আয়তন বা আদি আয়তন বোঝাচ্ছে আর কি। তো আমাদের মূলত চাইছিল কত বলুন তো, আমাদের চাইছিল যে কত শতাংশ আয়তন বৃদ্ধি পাবে এটা। তো দেখো তো এখানে যদি আমরা এটাকে 50কে যদি পার করে দিয়ে দিই তাহলে এটা ছিল গুণে দিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে যদি ভাগ হয়ে যায় এটা হবে 0.020025।
এটা হচ্ছে আয়তনের পরিবর্তন, এটা হচ্ছে আয়তন পরিবর্তন, আমাদের শতাংশে আনতে বলছে। তাহলে এটার সাথে আমরা যদি এর সাথে 100 গুণ করে দিই, এটা আসবে 2.0025%। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা 7 নম্বর প্রশ্ন দেখে নিই। 7 নম্বর প্রশ্ন বলা হয়েছিল যে ক চিত্রের এ এবং বি অংশ দ্বারা যথাক্রমে উন্মুক্ত এবং আবদ্ধ যে অ্যাকুইফার নির্দেশ করা হয়েছে সেগুলো ব্যাখ্যা করা হলো। এগুলো মাটির অনেক গভীরে, উপরের নিচে দুটি যে অপ্রবেশ যে শিলাস্তর আছে সেখানে অ্যাকুইফায়ারের আবদ্ধ, যে ইকুইফায়ার বলে এদেরকে। এই ধরনের যে ইকুইফায়ারের ভূপৃষ্ঠস্থ পানি যে অপপ্রবেশ স্তরে প্রবেশ করতে পারে না বললেই চলে। এখন খ নম্বর প্রশ্ন বলা হয়েছিল এ এবং বি এর মধ্যে উন্মুক্ত এবং আবদ্ধ যে ইকুইফায়ার আছে সেগুলো পার্থক্য ব্যাখ্যা করতে বলা হয়েছিল। তাহলে আমরা একপাশে উন্মুক্ত যে ইকুইফায়ার আছে আর একটা হচ্ছে আবদ্ধ ইকুইফায়ার। তো দেখো 1 নম্বর পয়েন্ট হচ্ছে ভূপৃষ্ঠ থেকে তুলনামূলক কম গভীরে অবস্থান করে। এটা হচ্ছে আবদ্ধ ইকুইফায়ার, হচ্ছে মাটির নিচে অনেক গভীরে অবস্থান করে। আর অনুপ্রবেশের শিলাস্তর দ্বারা আবৃত থাকে। এখানে উপরের এবং নিচের দুটি স্তর অপ্রবেশ্য শিলাস্তরে থাকে। 3 নম্বর হচ্ছে এতে পানির চাপ স্বাভাবিক। উপরে হচ্ছে লিখতে পারি যে আবদ্ধ যে মানে অ্যাকুইফায়ার আছে সেখানে আমরা লিখতে পারি উপরে পাথরের স্তরের ভর এবং যে প্রবেশ্য অংশ থেকে প্রবেশ করা পানির চাপে এই স্তরটি পানির চাপ অনেক কম থাকে, মানে পানির চাপ থাকে আর কি বেশি। এবং 5 নম্বর হচ্ছে কম গভীরের কথা ভূপৃষ্ঠের নানা অবস্থায় যেমন খরা প্রভাবের উপর পড়ে আর কি। মাটির অনেক গভীরে থাকায় ভূপৃষ্ঠের যে অবস্থা রয়েছে সেটা প্রভাব মুক্ত থাকে। তো এই ছিল আমাদের বিজ্ঞান বেস সাজেশন, যেগুলো তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য বেশ গুরুত্বপূর্ণ। তো পরবর্তী যে বিষয়গুলো রয়েছে তোমাদের বাংলা, গণিত, ইংরেজি, সেগুলোর গুরুত্বপূর্ণ সাজেশন পেতে হলে তোমাদের এই ক্লাসটি করতে হবে এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। পরবর্তী ক্লাসে আমি তোমাদের অধ্যায়গুলো রয়েছে, বাকি যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।